নমস্কার, গল্পচিত্রে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অপু ট্রিলজির তৃতীয় এবং শেষ সিনেমা অপুর সংসার। অপু ট্রিলজির প্রথম দুটি সিনেমা পথের পাঁচালী ও অপরাজিতর এক্সপ্লেনেশন ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক পেয়ে যাবেন। শুরু করছি অপুর সংসার। অপু নবযুবক, কলেজ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে এসেছে সে। ইচ্ছে থাকা সত্ত্বেও ডিসকন্টিনিউ করছে পড়াশোনা, কারণ খরচে কুলিয়ে উঠতে পারছে না। সায়েন্সে ইন্টারমিডিয়েট পর্যন্ত তার ডিগ্রি। পড়াশোনা ছাড়লেও কলেজের প্রফেসর তাকে লেখালেখির অভ্যেসটা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এক কামরার ভাড়ার ঘরে তার বাস। ঘরের পর্দা থেকে জামা কাপড়, সর্বত্র দারিদ্রতার ছাপ স্পষ্ট। একদিন সকালে দাড়ি কামাচ্ছে, এমন সময় বাড়িওয়ালা ভাড়ার তাগাদায় আসেন। 3 মাসের ভাড়া বাকি, 3 7 21 টাকা। দুই পক্ষই মুখে হাসি নিয়ে কথার মার প্যাচে একে অপরকে কুপকাত করার চেষ্টা করতে থাকেন। খোঁচা মারা পর্ব শেষ হলে বাড়িওয়ালা বেরিয়ে যান। তারপর অপুও কিছু বই ব্যাগে পুড়িয়ে বেরিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে নামার সময় অন্য এক ভাড়াটে, যার নামও সংক্ষেপে মিস্টার রায়, তাকে ডাকেন। অপূর্বর একটা চিঠি ভুলবশত পৌঁছে গেছে তার কাছে। চিঠি খুলে দেখে সাহিত্যিক বলে যে পত্রিকায় সে তার গল্প মাটির মানুষ পাঠিয়েছিল, এটি তার অ্যাকসেপ্টেন্স লেটার। আগামী ভাদ্র সংখ্যায় গল্পটি প্রকাশিত হচ্ছে। যিনি চিঠিটা দেন তিনি জিজ্ঞেস করেন, খারাপ খবর নয় তো? অপূর্ব বলে, না, আপনার চিঠি টিঠি তো আসে না, তাই ভুল করে আমায় দিয়ে গেছে। নেই কেউ লেখবার নাকি? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড? জিজ্ঞাসা করেন মিস্টার রয়। অপূর্ব আবার হেসে না জানিয়ে বেরিয়ে যায়। চাকরি খুঁজতে বেরিয়েছে সে। প্রাইমারি স্কুল, ওষুধের ফার্মেসি, চেষ্টা করে অনেক জায়গাতেই। সুবিধা তেমন কিছু হয় না। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বাঁশি নিয়ে বসে সে। উল্টো দিকের জানলা থেকে পাশের বাড়ির একটি মেয়ে উঁকি দেয় তার ঘরে। সে সাবধানে জানলা ভেজিয়ে বাঁশি বাজাতে থাকে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুললে পুলু ঢোকে। না জানিয়ে অপু মেস ছেড়েছে বলে পুলু খুব রাগ দেখায়। অপুকে খুঁজে পেতে তাকে অনেক ঝক্কি পোহাতে হয়েছে। অপু হা হা করে হাসতে থাকে। পুলু জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো, তুই এভাবে গা ঢাকা দিয়েছিস কেন? নোটটোর জাল করছিস নাকি? অপু জানায়, করলে হতো। অপু নিজে রেঁধে খায় শুনে একটু অবাক হয় পুলু। অপু বলে, তোকে খাওয়াবো একদিন, ভাত আর আলু সেদ্ধ। দুই বন্ধু একটা রেস্টুরেন্টে যায় খেতে। পুলু জানতে চায় ওই রেলের চাকরিটার কি হলো। সেটা তো অপুর প্রায় হয়েই এসেছিল। অপু জানায়, আসলে স্ট্রাইক চলছিল, আর যারা করছিল তাদের জায়গায় লোক নিচ্ছিল। শুরুতে জানতো না অপু, তারপর থেকেই এই অবস্থা। এখন টিউশনি করছে, মাসিক আয় 15 টাকা। অপু টাইপ জানে কিনা কনফার্ম হয়ে পুলু জানায়, ফিরে এলেই তার চেনা একটা ফার্ম আছে, সেখানে অপুর চাকরি হয়ে যাবে। অপু জিজ্ঞেস করে, ফিরে এলেই মানে? কোত্থেকে ফিরে এলে? পুলু জানায়, সোমবার তার মামাতো বোনের বিয়ে খুলনায়, আর অপুকেও যেতে হবে তার সঙ্গে। 5-7 দিনের মামলা। অপু যেতে চায় না। পুলু আপায় অপুকে, তোর খুব ভালো লাগবে। অজ পাড়াগা, নদী, তাতে নৌকো, ধুধু করছে মাঠ, ধানের ক্ষেত, আম বন, বাঁশ বন, তার মাঝে রাস্তা, গাছ, গাছে পাখি। লম্বা বক্তব্য সেরে পুলু বলে, কেমন লাগছে? উইক পয়েন্টে মেরেছি। হাসতে থাকে দুজনেই। যাওয়াই স্থির হয়। তারপর শতবার একাদশী থিয়েটার দেখে রাতের রাস্তায় রেল লাইনের ধারে দুই বন্ধু হেঁটে যায়, আর প্রাণ খোলা কণ্ঠে কাব্য করতে থাকে অপূর্ব। দুই বন্ধুতে কথা হতে থাকে। অপু জানায়, পুলু যে চাকরিটার কথা বলছিল সেটা সে নেবে না। সে কেরানিগিরি করতে চায় না। একা মানুষ সে, দায়িত্ব নেই, ঝঞ্ঝাট নেই, কারো জন্য মাথা ব্যথা নেই। হঠাৎ কেন সে কেরানিগিরি করতে যাবে? বন্ধু তাকে অন্যরকম বোঝানোর চেষ্টা করলে সে জানায়, পুলু বড় বেরসিক। অপূর্ব অ্যাকচুয়ালি লেখালেখি নিয়েই থাকতে চায়। একটু বাদে ঝেড়ে কাশে অপু। একটা উপন্যাস লিখছে সে। গল্পের ওভারভিউ দেয় কিছুটা। পুলু শুনে বলে, এ তো আত্মজীবনী। অপু বলে, কিছুটা আত্মজীবনী, অনেকটাই কল্পনা। তাছাড়া কাল্পনিক চরিত্র আছে, প্লট আছে, প্রেম আছে। প্রেম শুনে চমকায় পুলু। বলে, তুই প্রেম সম্বন্ধে কি জানিস? জীবনে কোনোদিন কোনো মেয়ের 10 হাতের মধ্যে গিয়েছিস? বলে, গোঁজা মিল। অপু প্রতিবাদ করে জানায়, সব জিনিসের কি এক্সপিরিয়েন্স থাকতে হয়? ইমাজিনেশন, কল্পনা শক্তি, এসবের কি কোনো দাম নেই? তাদের এই গুরুতর মতভেদ চলতেই থাকে। তার পরের সিনে দেখা যায়
নৌকা করে গ্রামে যাচ্ছে অপু আর পুলু। অপু বাঁশি বাজাচ্ছে আর তার অসমাপ্ত উপন্যাসের খসড়াটা মন দিয়ে পড়ছে পুলু। উপন্যাস পড়ে পুলু অভিভূত হয়ে যায়, বলে আশ্চর্য, সত্যিই আশ্চর্য। ওরা পৌঁছে যায় পুলুর মামার বাড়ি। বিয়ে বাড়ির কাজ জোর কদমে চলছে। পুলুর মামিমা অপুকে দেখে বড় খুশি হন, বলেন যেন পটে একা ঠাকুরের মুখ। পুলু মজা করে বলে, একেবারে কেষ্ট ঠাকুর, হাতে বাঁশিটিও আছে। বাদ্যি বাজছে, ঘরে কোণে সাজানো হচ্ছে। একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়ে অপূর্ব। বরযাত্রী এসে গেছে, কিন্তু বর পালকি থেকে নামতে চাইছে না, কেমন যেন ব্যবহার করছে। বরযাত্রীর লোকজন জানায় সারাদিন উপোস করে দুপুর রৌদ্রে এসেছে, তাই এমন করছে। একটু জল আনতে বলা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় বর মানসিক ভারসাম্যহীন। মামি বেঁকে বসেন বিয়েতে। পুলুর মামা বাবু চাইলেও মামি বিয়ে আটকাতে এগিয়ে আসেন। লগ্ন বয়ে যাচ্ছে। গাছের তলায় ঘুমন্ত অপুকে ডেকে তোলে পুলু। অপু ভাবে সব বিয়ে টিয়ে বুঝি মিটে গেছে। পুলু সব ঘটনা জানায়। অপূর্বকে তার মামাতো বোন অপর্ণাকে বিয়ে করার কথা বলে, নইলে রাত পোহালেই লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে সে। কনের বাড়ির অনেকেই এই অনুরোধ নিয়ে দাঁড়িয়ে থাকে পুলুর সাথে। অপু রেগে যায়, না বলে দেয়। সবাই নিরাশ হয়ে চলে যায়। বরযাত্রীদের ফিরে যেতে দেখে অপু। একটু ভেবে অপু আবার পুলুর কাছে যায়, জিজ্ঞেস করে, সে চাকরিটা পাওয়া যাবে তো? পুলু বলে, মানে? অপু বলে, জামা কাপড়ও নেই, দাড়িটা অবধি কামায়নি। পুলু খুশি হয়ে তার মামাকে সুখবর দিতে ছোটে। বিয়ে হয়ে যায় অপূর্ব আর অপর্ণার। এরপর ফুলসজ্জার রাতের দৃশ্য। অপর্ণার বাড়িতেই আয়োজন হয়েছে। অপু জানতে চায় অপর্ণা তার সম্পর্কে কি জানে, বা আদৌ কিছু জানে কিনা। পুলু কি জানিয়েছে জানায় অপর্ণা, আর বাকি যা জানা উচিত বলে অপু মনে করে সে নিজে জানায়। জিজ্ঞেস করে, তুমি পড়তে জানো? অপর্ণা জানায়, হ্যাঁ, বাংলা। অপু জানায় তার কেউ নেই, কিচ্ছু নেই, বাড়ি নেই, চালচুলো নেই, রোজগারের ঠিক নেই। সেখানে অপর্ণা এত স্বাচ্ছন্দ্যের মধ্যে মানুষ হয়েছে। অপু নিজেকে একটু দোষী করেই বলে, আপত্তি করেছিল সে বিয়েতে, কিন্তু সবাই এত করে অনুরোধ করেছিল, আর তারও মনে হয়েছিল সেও ভালো কাজই করছে, ভেবে বিয়েটা করে ফেললো। এখন তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। অপর্ণাকে জিজ্ঞাসা করে সে, তুমি দারিদ্র সহ্য করতে পারবে? আমার মতো গরিব স্বামীর ঘর করতে পারবে? অপর্ণা ঘাড় নেড়ে পারবো জানায়। সত্যি পারবে? চমকায় অপূর্ব। কেন পারবো না, উত্তর দেয় অপর্ণা। অপু এতক্ষণে একটু নিশ্চিন্ত হয়ে বসে, বলে, তাহলে কিন্তু তোমায় সঙ্গে করে নিয়ে যাব। তোমার বাবা হয়তো আপত্তি করবেন, কিন্তু আমি শুনবো না। নতুন বউ সঙ্গে করে অপু ভাড়া বাড়িতে ফিরে আসে। অপর্ণাকে ঘরে রেখে অপূর্ব বলে, তুমি বসো, আমি আসছি। তার প্রতিবেশীদের খবর দিয়ে ঘরে ঢুকে দেখে অপর্ণা কাঁদছে। অপর্ণা চোখ মুছে উঠে দাঁড়ায়। তাকে দেখতে ভিড় করে আসে প্রতিবেশীরা। সিন চেঞ্জ হয়। শোনা যায় অ্যালার্ম ঘড়ি বাজছে। গৃহিণী অপর্ণা ঘুম থেকে উঠে যেতেই টান পড়ে তার আঁচলে। কর্তামশাই নিজের জামার সাথে গিট বেঁধে রেখেছিল। অপর্ণা গিট ছাড়িয়ে কাজে লাগে। উনুনে আঁচ দেয়, কয়লা ভাঙে। অপু তার সিগারেটের প্যাকেটটা খুলে থমকে যায়। তাতে লেখা আছে, খাওয়ার পর একটা করে, কথা দিয়েছ। হেসে প্যাকেটটা আবার বন্ধ করে রাখে অপূর্ব। স্ত্রীকে কাজ করতে দেখে অপু বলে, তার নিশ্চয়ই অনুশোচনা হয় তাকে বিয়ে করার জন্য। অপু ঠিক করে সে ঝি রাখবে আর আরো একটা টিউশনি ধরবে। অপর্ণা বলে, অলরেডি অফিস করে একটা টিউশনি করে অনেক রাতের দিকে অপূর্ব বাড়ি ফেরে। টিউশনি আর না বাড়িয়ে বরং যেটা করছে সেটাও ছেড়ে দিয়ে তার গরিব বর তাড়াতাড়ি বাড়ি ফিরলে তাতেই তার আর কোনো অনুশোচনা থাকবে না। ছোটখাটো হাসি মজা, পড়াশোনার, সংসারের কাজের মধ্যে দিয়ে বেশ দিন যেতে থাকে দুজনের। একদিন সিনেমা দেখে অপর্ণার সাথে ঘোড়ার গাড়িতে ফিরছে অপূর্ব। যতটা অপুর পক্ষে সম্ভব সে যত্নে রাখার চেষ্টা করে অপর্ণাকে। জানা যায় অপর্ণা অন্তঃসত্ত্বা। কিছুদিনের মধ্যে বাপের বাড়ি যাবে 2 মাসের জন্য। অপূর্ব যেতে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু প্রথমত শাশুড়ির কথা ফেলতে পারেনি, আর দ্বিতীয়ত এই সময় তার বাপের বাড়িতে সেও বোধ করে বেশি ভালো থাকবে, এই ভেবেও রাজি হয়ে যায় সে। আর এই 2 মাসে অপু তার উপন্যাসের কাজটা একটু এগিয়ে রাখবে বলে ঠিক করেছে। বলে, বিয়ের পর 1 লাইনও লিখিনি, সে বুঝি আমার দোষ? অপর্ণা রাগ দেখায়। না, তোমার গুণ, বলে অপূর্ব। আমার লেখা আমার কাছে কত বড় জানো? তুমি তার চেয়েও বড়।
অপূর্ব জানায় উপন্যাস লেখা শেষ হলে সে ওটা অপর্ণাকে উৎসর্গ করবে। তারপর অপু সিগারেট ধরাতে গেলে দেশলাই জ্বালিয়ে দেয় অপর্ণা। ওই আগুনের আলোয় অপু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, আচ্ছা তোমার চোখে কি আছে বলো তো? কাজল, উত্তর দেয় অপর্ণা। ডিসক্লেমার, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, প্রেগনেন্ট মহিলার সামনে তো ঘোরতর অনুচিত, কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এই জায়গাটা গল্পে ইম্পর্টেন্ট, তাই উল্লেখ করতেই হলো। কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে এই কাজ সমর্থন করে না বা এমন কোনো কাজে কোনো রকম উৎসাহ দেয় না। গল্পে ফেরত আসি। শুকনো মুখে অপর্ণাকে ট্রেনে তুলে দিতে এসেছে অপূর্ব। অপর্ণা তার ভাইয়ের সাথে বাপের বাড়ি যাচ্ছে। ট্রেন চলতে শুরু করে, কিন্তু তাদের কথা শেষ হতেই চায় না। চিঠি লিখো, পিন্টুর মা মোহনভোগ দিলে খেয়েও, মুদির দোকানের বাকি আছে মিটিয়েও, ইত্যাদি ইত্যাদি। এবার একদিন অফিসের দৃশ্য। এক অফিস কালিগ অপু সিক্রেটটা জানতে চায়, কিভাবে আজকের বাজারে ৪৫ টাকার কেরানিগিরিতে বিয়ে করে সুখে আছে অপূর্ব। অপূর্ব বলে, সুখে আছে বুঝলেন কি করে? ভদ্রলোক বলেন, বুঝি। স্ত্রীর চিঠি এসেছে। অপু পড়তে শুরু করে, অষ্টমীর দিন আসবে বলেছ, পথ চেয়ে থাকবো, না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। তুমি বড় মিথ্যাবাদী। গত মাসে ৭খানা চিঠি দিয়েছ, ৮খানা দেওয়ার কথা ছিল। সত্যি তোমার কথার কোনো ঠিক নেই। পড়তে থাকে অপূর্ব। ইন্টারাপ্ট করেন তার কালিগ, চলুন অফিস ছুটি হয়ে গেছে। অপু ট্রামে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চিঠি খোলে, যতটা পড়া যায়। বাড়ি পর্যন্ত গিয়ে পড়ার ধৈর্যে কুলোয় না তার। তারপর ট্রাম থেকে নেমে বাড়ি ঢোকার পথে রাস্তায় যেতে যেতে বাকিটা পড়ে। অপর্ণা লিখেছে, অনেক বানান ভুল হলো, জানি তুমি হাসবে। অপূর্ব মুচকি হাসে। আমার শরীর ভালো, মনের অসুখ সারবে তুমি এলে। আসবে তো? না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। হাসি মুখে চিঠি পড়া শেষ করে অপূর্ব। বাড়ি ঢুকতে গিয়ে দেখে দরজার বাইরে অপর্ণার ভাই মুরারি দাঁড়িয়ে। খবর দেয়, প্রসব হতে গিয়ে মারা গেছে অপর্ণা। অপূর্ব রেগে মেরে দেয় মুরারিকে। হঠাৎ যেন সবকিছু ভেঙে যায় তার চোখের সামনে। দিন যেতে থাকে। একদিন পাশের এক প্রতিবেশী মহিলা শোক প্রকাশ করতে করতে খাবার দিয়ে যান অপূর্বকে। জানা যায় অপর্ণার সন্তান বেঁচে আছে। তিনি সান্ত্বনা হিসেবে বলতে থাকেন অপূর্বকে, পুরুষ মানুষের এরকম ভেঙে পড়লে চলে না, কি বা বয়স তার, একটা ছেড়ে 10টা বিয়ে করুক না কেন, তোমার ভাবনা কি বাবা? কথাগুলো অপাত্রে দান হয়ে গেল এই যা। অপু একবার ভাবে ট্রেনে গলা দেবে, কিন্তু ফিরে আসে। তারপর চিঠি লিখে পুলুকে জানায় মুক্তি চায় সে। কোথাও চলে যাচ্ছে সে, জানি না কোথায়। পাণ্ডুলিপিটা সঙ্গে নিচ্ছে, কোনোদিন শেষ করলে সে পুলুকে পাঠাবে। যদি যোগ্য বলে মনে হয় তখন যেন ছাপায় পুলু। ওদিকে অপর্ণার ছেলেকে দেখা যায় তার মায়ের তত্ত্বাবধানে। উস্কো খুস্কো চুল, গাল ভরা দাড়ি, গায়ে চাদর জড়ানো বাউন্ডুলে অপু একদিন তার অসমাপ্ত উপন্যাসের পাণ্ডুলিপিটা উড়িয়ে দেয়। পুলু বিলেত গিয়েছিল, ফিরে তার মামার বাড়িতে এসেছে। একটা বছর বাচিকের ছেলেকে মুখে মুখোশ পরে গুলতি হাতে খেলতে দেখে পুলু। এটা অপর্ণার ছেলে, সারাদিন দস্যিপনা করে বেড়ায় সে। একজন তাকে বলে কর্তাবাবুকে বলে তাকে মার খাওয়াবে। বাচ্চাটি বলে, তোমার মুন্ডু ভেঙে দেবে। কে? লোকটি জিজ্ঞেস করে। বাচ্চাটি বলে, আমার বাবা, কলকাতায় থাকে। 5 বছর বাবার টিকিটের দেখা নেই বাবা। বাবার বুঝি টিকি থাকে? জিজ্ঞাসা করে বাচ্চাটি। পুলুকে তার মামার সাথে কথা বলতে দেখা যায়। বেজায় চটে আছেন তিনি। অপূর্ব শাশুড়ি মা মারা গেছেন। পুলুর মামা জানান এবার ওইটুকু নাতিকে সামলানো সম্ভব হচ্ছে না তার পক্ষে। 5 বছরে নিজে একবারও অপূর্ব আসেনি, শুধু টাকা পাঠিয়েছে বার কয়েক। মামার কাছ থেকে অপুর ঠিকানা নেয় পুলু। নাগপুরের একটা কলিয়ারিতে আছে সে। ছেলের টানে যে আসে না, সে কি মানুষ? মন্তব্য করেন মামাবাবু। পুলু দেখা করতে যায় অপূর্বর সঙ্গে। অপু জানায় ঘুরতে ঘুরতে সে নাগপুরে এসে পড়েছিল। পেট চালানোর জন্য কিছু তো করতে হবে, তাই চাকরিটা নিয়েছে সে। তার উপন্যাস ফেলে দিয়েছে শুনে পুলু চমকে যায়। অপু জানায় তার ভালো লাগছে না, এই জায়গা ছেড়েও সে চলে যেতে চায়। পুলু জিজ্ঞাসা করে, তুই একাই যাবি? অপু বলে, আর কে আছে? কেন, কাজল? কে? কাজল তোর ছেলে, জানায় পুলু। অপু জানতই না তার ছেলের নাম কাজল।
একটু চমকায় সে। ওর নাম কাজল বুঝি? কাজলের দায়িত্ব নেওয়ার কথা বলে পুলু। নিজের ছেলের প্রতি কি তার কোনো ডিউটি নেই? তার মাথা খারাপ হয়ে গেছে। অপূর্ব বলে, তুই ছেলেটার জন্য কিছু করে দে না, কোনো বোর্ডিং টোর্ডিং। সেটা তুমিও করতে পারো। অপূর্ব জানায় সম্ভব নয়। চাপ দিলে আসল কারণটা বলে সে। একটা কথা সে কিছুতেই ভুলতে পারে না, যে কাজল আছে বলে অপর্ণা নেই। দরকার হলে সে টাকা পাঠাতে পারে, এই পর্যন্তই। কোনো দরদ নেই তার কাজলের ওপর। পরশু আমায় কাজে জয়েন করতে হচ্ছে, আপাতত আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না জানিয়ে পুলু চলে যায়। পরের দৃশ্যেই দেখা যায় অপূর্ব তার শ্বশুরমশাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তাকে প্রথম দেখে চিনতেই পারেন না তিনি। অপু পরিচয় দেয়, বলে কাজলকে নিশ্চিন্তেপুরে রেখে যাওয়ার ব্যবস্থা করেছে সে। শ্বশুরমশাই জানান কাজল অসুস্থ, ঘরে ঘুমোচ্ছে। অপু ঘরে ঢোকে, সেই ঘর যেখানে তার ফুলশয্যা হয়েছিল, আর সেই খাটেই শুয়ে ঘুমোচ্ছে কাজল। ঘরে ঢুকে একটা চেয়ারে বসে নিজেকে ধাতস্থ করে কিছুটা, তারপর উঠে গিয়ে কাজলের মাথায় হাত রাখে। অচেনা লোক দেখে ছুটে পালায় কাজল। অপু পিছু নেয়, বলে আমি তোমার বাবা। কাজল তাকে ঢিল ছুঁড়ে মারে। তা দেখে তার দাদু হাতের লাঠি দিয়ে তাকে মারতে যান। অপু আটকায়, বলে ও যে মরে যাবে। কাজলের জন্য একটা খেলনা গাড়ি এনেছে অপূর্ব, সেটা ছুঁড়ে ফেলে দেয় কাজল। অনেকভাবেই কাজলের সাথে ভাব করার চেষ্টা করে অপু, কিন্তু কোনো ফল হয় না। কাজলকে জোর করে নিয়ে যেতে রাজি হয় না সে। সে তার স্ত্রীর গয়না এনেছিল সঙ্গে করে, সেটা তার শ্বশুর মশাইয়ের হাতে দেয়। বলে আরো কিছুদিন কাজলকে তার কাছে রাখতে হবে। শ্বশুর মশাই বারবার জোর করে ছেলেটাকে নিয়ে যাওয়ার কথা বলেন। অপু বলে সে আমি পারবো না। তুমি কিছুই পারবে না, সে আমি আগে থেকেই জানতুম তুমি পারবে না, বলেন শ্বশুর মশাই। বেরিয়ে যায় অপূর্ব। চলতে চলতে হঠাৎ ফিরে দেখে সে, দেখে কাজলও আসছে পিছু পিছু। সে ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি চাও কাজল, কিছু বলবে? কাজল বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কলকাতায় যাচ্ছ? অপু বলে, যদি যাই তুমি আসবে আমার সঙ্গে? আমায় বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই। বাবা আমায় বকবে না? কেন বকবে কাজল? আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তারপর একটু থেমে কাজল আবার জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার বন্ধু, উত্তর দেয় অপু। তুমি আসবে আমার সঙ্গে? দৌড়ে যায় কাজল অপূর্বর কাছে। পিছন থেকে দাঁড়িয়ে দেখেন তার দাদু, আর কাজল বাবার কাঁধে চেপে যাত্রা শুরু করে। আর এইভাবে বাবা ছেলের নতুন জীবনের শুরু দিয়ে অপুর সংসারে সমাপ্তি ঘটে। মানসিক রোগের চিকিৎসার নতুন পদ্ধতি নিয়ে গবেষণা করছেন এক সাইকিয়াট্রিস্ট। তার প্রধান অস্ত্র তারই আন্ডারে কর্মরত একজন নার্স। কিন্তু ইমোশনের অঙ্কে একটা মস্ত বড় ভুল হয়ে যায়। ভুল কেউ করে আর মাসুল দেয় অন্য কেউ। কে দেয় এই ভুলের মাসুল? জানতে হলে শুনতে থাকুন। আসছে পরের গল্প, অসিত সেন পরিচালিত দ্বীপ জেলে যায়। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।